আমার প্রথম দিনের একটা কথায় খুব কান্নায় ভেঙে পড়েছিলাম গোপনে। সেটা বলছিল যে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। এত কষ্ট পাইছিলাম যে ছেলের মুখে এই কথা শুনবো, এটা আমরা কখনো প্রস্তুত ছিলাম না। তারপরে শুনতেছি অনেক কষ্টে পড়ে নিশ্চন্দ এই কথাটা বলছিল। মাশরাফি এখন কোথায় আছেন, কেমন আছে তার পরিবার, সেটি জানবো এই আয়োজনে। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ককে এক বাক্যে সবাই স্বীকার করবেন, তিনি মাশরাফি বিন মুর্তজা। 5 আগস্টের পর 2 বছর হতে চলল মাশরাফি লোক চক্ষুর অন্তরালে। কেমন আছে তার পরিবার, কেমন আছেন মাশরাফি, কিভাবে কাটছে দিন, সব কিছু আজকে জানাবো। তার আগে আমরা মাশরাফির যে মহিষখোলায় মাশরাফির যে ডুপ্লেক্স বাড়ি আছে সেই বাড়িটা একটু ভিজিট করতে চাই এবং দেখতে চাই এটার কি অবস্থা। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে মাশরাফির ডুপ্লেক্স যে বাড়ি সেই বাড়িটা আসলে ত্যাগ করতে চাই। আমরা চলে যেতে চাই মাশরাফির দাদার বাড়িতে, সেখানে তার পরিবারের সদস্যরা আছেন, সেখানে আসলে শুনবো এখন কি অবস্থা মাশরাফি এবং তার পরিবারের। কেমন আছে মাশরাফি আর মুরসালিন? ভালো নেই, বুঝেন না, এইভাবে মানে জেলখানার ভিতরে এক ধরনের জেলখানা, অন্তরীণ থাকা, এটা একটা দুইটা দিন না, 2টা বছর হতে গেল। এইভাবে সে ঘরের থেকে বের হলো না, বলে যে আমারে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। তবে আমি এমন কিছু করি নাই যেটা মানুষের খারাপের দিকে যায়। হ্যাঁ, মাশরাফির জীবন নেই, এখন আর কোনো জীবন নেই। একজন মানুষ খায় দায় ঘুমায়, এই ছাড়া কোনো জীবন নেই। কথা হয় খুব কম, কথা হয় কম, কথা বলে না, বলে বলে না। হাসি খুশি মাশরাফি আর নাই? না, কিচ্ছু নেই তার। সেই মাশরাফি আর নাই। সে খুব আঘাত পেয়েছে, খুব ভীষণ আঘাত পেয়েছে। আমার প্রথম দিনের একটা কথায় খুব কান্নায় ভেঙে পড়েছিলাম গোপনে। সেটা বলছিল যে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। এত কষ্ট পাইছিলাম যে ছেলের মুখে এই কথা শুনবো, এটা আমরা কখনো প্রস্তুত ছিলাম না। তারপরে শুনতেছি অনেক কষ্টে পড়ে নিশ্চন্দ এই কথাটা বলছিল। এই যে এখন তো আসলে আয় ইনকামেরও তো একটা স্থবিরতা চলছে। শুনেন না, এটা খুব খুব করুণ অবস্থার ভিতরে চলতেছে। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা পয়সা ওরকম নাইও, ছিল না, নাইও, ওই টুকটাক করেই চলে। আমরা কোনো ধানাই বানাই ছক্কা পাঞ্জা ধান্দাবাজি করে খাওয়া, মাইরে মেরে খাওয়া, এগুলো পছন্দ করলে কোনো করিও না, তো বলতে পারবো না। কোনো কিছুর সাথে আমরা জড়িত, আমি তো নাই, তার ছেলে তো একেবারেই না, এবং আমার পরিবারে যে যেখানে আছে সে কেউ না যে কোনো ইসের সঙ্গে জড়িত, কোনো ব্যবসা করে না, কোনো ধান্দাবাজি করে না, কোনো কিছু করে না, কোনো। আমাদের এই যে জমি জমা আছে, এই খামার আছে, এইগুলো করে খাই সারা জীবনে, আজকের থেকে না, এরই পরই চলে। আর ওই বাকি টাকা বাড়ি ভাড়া পাইতাম না, ছেলে দেয়, যা লাগতো ছেলে দিই। ভাগ দানা হয়েছে কি মানে এই সময়? হ্যাঁ, হয়েছে। আপনার সন্তানকে তো আপনি এইভাবে দেখতে চাননি কখনো। এই পরিণতি মানে মানুষের জন্য কাজ করে যদি এই পরিণতি হয়। এই জন্য বললাম যে ভালো মানুষ যেন রাজনীতিতে না আসে, এসব ভেক কথা। ভালো মানুষের রাজনীতি আসে সম্পূর্ণ বাজে। ভালো মানুষের কোনো মূল্য নেই, কেউ মূল্য দেয়ও না। রাজনীতিকে মূল্য দেয়, দলকে মূল্য দেয়, কিন্তু ভালো মানুষের কোনো মূল্য নেই। মানে আপনি মাশরাফি রাজনীতিতে আসাটাকে কিভাবে সমর্থন করেন? আপনারা তো জানেন মাশরাফি কি জন্য আসছে, কি করছে না করছে, কিসের স্বার্থ, কি স্বার্থটা কি। আমরা 4 আনা পয়সার বেনিফিট নিছি নাকি? আমরা তো 10টা পয়সার বেনিফিটও নেই। তা আমাদের কেউ না, আমাদের পারিবারিক ভাবেও তো না, আর সে তো নাই। আমরা বেনিফিট কি জিনিস সেটা তো বুঝি না, আমরা দিছি ছাড়া তো নেই।
মাশরাফির ঘাম ঝরানো টাকা সে ব্যয় করছে, ঘাম ঝরানো টাকা। আপনি দেখেন নিজের ফান্ড থেকে, আপনি দেখেন নড়াইল এক্সপ্রেস, আমাদের বাড়ি তো পুরাইলই, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যে জিমটা করে দিছিল, এত সুন্দর একটা জিম সাধারণের জন্য, সেটাও তছনছ করে দিচ্ছে। এত টাকা খরচ করে এত কিছু করে সেই জিমটাও দেখেন। হ্যাঁ হ্যাঁ, কত করে সেই জিমটা নড়াইলের মানুষের উপকারের জন্য। এটা যে মাশরাফির কোনো কীর্তি রাখা যাবে না। বাংলাদেশের সকল রাজনীতিবিদদের প্রতি আমার আকুল আবেদন, কেউ যেন কারোর বাড়ি এরকম ভাবে না পায়। কারণ এই বাড়ি প্রত্যেকের জীবনে এক একটা ইতিহাস। এই বাড়ি ছেলেমেয়েরা মানুষ হয়, অনেকজন আসে, আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ভাবে এখানে একটা ইতিহাস তৈরি হয়। সে যে দলই হোক না কেন, কারোরই উচিত না কারোর বাড়ি পরে যে এইভাবে। আমার প্রথম দিনের একটা কথায় খুব কান্নায় ভেঙে পড়েছিলাম গোপনে। সেটা বলছিল যে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। এত কষ্ট পাইছিলাম যে ছেলের মুখে এই কথা শুনবো, এটা আমরা কখনো প্রস্তুত ছিলাম না। তারপরে সুখ পেয়েছি, অনেক কষ্টে পড়ে নিশ্চন্দ এই কথাটা বলছি।